এটা অনেক গভীর বিষয় আছে। কেন যে জানেন, এই 8 থেকে 9 দিনের মধ্যে আর বাংলাদেশের ইনি 1 বছর হয়ে যাবে। ইনি ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো ম্যান্ডেট নেই, উনি কোনো ইলেকশন হয়ে আসেননি। আর যেভাবে এই 1 বছর যেটা হতে চলেছে ওর মধ্যে আপনার অর্থনৈতিক, আপনার কি হয় ফরেন পলিসি বা ডিফেন্স সামরিক বাহিনী নিয়ে কথা, বা ওদের ইন্টারনাল যেটা মৌলবাদীরা যারা ওটা ওখানে একটা অভ্যুত্থান হয়েছে, আর তারপর মাইনরিটিকে যেরকম মারা হয়েছে। আপনি দেখুন আজকেও আপনার স্বামী যে চিন্ময়ানন্দ, প্রভু চিন্ময়ানন্দ আছেন, উনি এখনও রিলিজ পাননি। তো এরকম যে একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, মানুষ ওনাকে 1 বছর ধরে জিজ্ঞেস করছে তুমি 1 বছরে তুই আমাকে দিলে, তুমি কি দিয়েছো আমাকে? এত বড় বড় কথা বলে, এত বড় বড় তুমি একটা তকমা লাগিয়েছো, আমি নোবেল প্রাইজ, পিস প্রাইজ, কিন্তু এত লোক মারা গেছে প্রত্যেক দিন। আপনি যদি বাংলাদেশে যদি খবরটা চান, আপনি কতটা সাপ্রেস করে দেওয়া হয়েছে মাইনরিটি নিয়ে। আপনি যদি দেখেন আপনার চোখে জল চলে আসবে কি ওখানে যারা হিন্দুরা আছে, যারা মাইনরিটি আছে, ওকে এরকম মারা হচ্ছে, ওদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, মা বোনকে কিডন্যাপ করা হচ্ছে, ফলস চার্জেস। মাইনরিটি কেন, মাইনরিটির সঙ্গে আওয়ামী লীগ যারা করেন তাদের উপরেও তো অত্যাচার চলছে। দেখুন, আওয়ামী লীগ ওদের ইন্টারনাল ম্যাটার, ওর উপরে আমরা কিছু বলবো না, বিকজ এটা পলিটিক্যাল পার্টি নিয়ে কথা হচ্ছে। আমরা ওখানে কোনো পলিটিক্যাল পার্টি বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমরা কথা বলছি না। কিন্তু সিচুয়েশন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা ভয়াবহ পরিস্থিতি আছে। ওটা আমার মনে হচ্ছে যে ওখান থেকে আবার লোক পালিয়ে আমাদের কাছে আসবে, তাই জন্য আমাদের কনসার্ন। তারপর ইনি যদি 1 বছরে আপনি লাগাতার এনাকে যদি আপনি দেখে থাকতেন, তাহলে আপনি দেখবেন যে ইনি আমাদের 7 স্টেটস নিয়ে কথা বলছেন, ইনি বে অফ বেঙ্গল নিয়ে কথা বলছেন, ইনি কোনো একটা প্ল্যাটফর্ম ছাড়েনি যেখান থেকে ইন্ডিয়াকে দুষছেন না, আমাদেরকে দুষছেন না। আমরা কি করেছি দেখুন, আপনাকে বলে দিই, আমরাই তো কাঁটাতার দিয়েছি বাংলাদেশের চারদিকে। ওটা একটা কস্ট আছে, মানে আমাদের মোর দেন 100 করোড় রুপিস ওটা লাগানো হয়েছে, আর ওর মেনটেনেন্স, তারপরে বিএসএফ এর এই খরচা কেন আমরা করেছি? বিকজ আমরা চাই যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ আছে, ওদের মানুষগুলো নিজেতে থাকুক, আমাদের দরকার নেই। আমাদের লোক গিয়ে ওখানে 3000 মানুষ গিয়ে 71-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়িয়ে আমরা ওখানে ওদের মুক্তি পেয়েছে, ওরা স্বাধীনতা পেয়েছে, একটা স্বাধীন দেশের মতন কথা বলো। কিন্তু প্রফেসর ইউনূস আসার পর আমরা যে দেখছি গত 1 বছর শুধু অ্যান্টি ইন্ডিয়া কথা বলে যাচ্ছেন। অর্থনৈতিক কন্ডিশন আপনি যদি জানেন, আপনি যদি এটা সব জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, রাইট? এদের কাছে কিছু দেওয়ার নেই আমাদেরকে, ইন্ডিয়াকে, বাই দ্য ওয়ে বাংলাদেশকে। $123 বিলিয়ন এর উপরে আছে, লোন আছে। আর সব থেকে বেশি লোন আপনার 3 রকমের লোন ওরা পায়। একটা লোন পায় আপনার বাইল্যাটারাল, কান্ট্রি টু কান্ট্রি। একটা হয় আপনার ইনস্টিটিউশনাল, যার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তারপর একটা নন গভর্নমেন্টাল ব্যাংকসগুলো ওখান থেকে। $123 বিলিয়ন এর উপরে, এদের উপরে আরও থেকে বেশি হতে পারে, বিকজ এরা ডাটা রিলিজ করতে দিচ্ছে না। এদের কাছে এত লোন আছে। আর চায়না থেকে যা লোন পেয়েছে, চায়না থেকে যা লোন নিয়েছে, ওর ইন্টারেস্ট সব থেকে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু শ্রীজি, এখানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে এই যে এত লোন, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট নেই, শিল্প নেই, বস্ত্রশিল্প যেটা বাংলাদেশের একটা সময় দাঁড়িয়ে ভিত্তি ছিল সেটা পর্যন্ত ভেঙে গিয়েছে। তো এখন কি কোথাও গিয়ে নিজের ওপরে থ্রেট ফিল করে এই রাত্রিবেলা চলে যাওয়া, নাকি রাতের অন্ধকারে আরো নতুন কোনো পরিকল্পনা চলছে মোহাম্মদ ইউনূসের, যেটা আরো ভয়ঙ্কর হতে চলেছে? দেখুন, আমরা এখন কি চিন্তিত আছি? আমরা চিন্তিত যে আজকে দিনে, আজকে 30 জুনে যখন আপনার কাছে আমি দাঁড়িয়ে আছি, আমাদের দেশের চিন্তা আছে, আমাদের ট্যারিফ নিয়ে কথা বলছি। এদের উপরে একটা ট্যারিফ, এটা তো আমেরিকার সঙ্গে এরা নেগোশিয়েট করা দরকার। এদের ওই ট্যারিফের কি ইম্প্যাক্ট হবে ওটা তার দরকার। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ইনি ধ্বংস করে দিয়েছেন, এনার কেউ কথা শুনছে না আমেরিকায়, রাইট? তাই জন্য উনি নিজেকে কোনো রকমে বাঁচাবার থাকার জন্য ইনি যা কিছু সম্ভব, যা কিছু মানুষকে মেরে দিচ্ছেন, এরকম পলিসি নিচ্ছেন যেটা বাংলাদেশের জন্য শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্মের জন্য অনেক ক্ষতি হবে। ওটাই এনার যে ফরেন পলিসি আছে, ইনি এত কনফিউজ আছেন, ইনি কোন দিকে যাবেন? একদিকে চায়না দিকে যাবেন। ইনি তো গিয়েছিলেন চায়না কাছে, চায়না গিয়েছিলেন, উনি চায়নার সঙ্গে বলেছেন আমাকে যে লোন যে রিপেমেন্ট আছে ওটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে দাও, আমাদের তুমি লোনটা 3% থেকে 1% নিয়ে আসো, আমাকে 20 বছর থেকে 30 বছর দাও। এসব কথা বলতে গেছেন, যেটা চায়নাতে অ্যাসুরেন্স দেয়নি। চায়নাতে আগে পয়সা দিচ্ছে। চায়নাতে কথা বলতে গিয়েও কিন্তু সেই ভারতের 7 সিস্টার্সের দিকে তার চোখ ছিল। ট্রাইল্যাটারাল মিটিং, চায়না মাঝখানে আছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। না, মানুষগুলো জিজ্ঞেস করবে কি ইন্ডিয়া এত কেন কনসার্ন আছে
সাধারণ মানুষ বাংলাদেশ নিয়ে এত কনসার্ন কেন? এই কনসার্ন বিকজ আপনি একদিকে দেখুন চায়নার একদিকে আছে বাংলাদেশ, একদিকে আছে পাকিস্তান, আর পাকিস্তান তো ওখানে গিয়ে কোনো বড় কথা বলবে না, ওটা তো আমাদের অ্যাগেনস্টেই কথা বলবে, তাই জন্য আমরা কনসার্ন আছি ওখানে, রাইট? তো এই যে চায়না থেকে এত পয়সা নিয়ে এসছেন, ওখান থেকে পয়সা নিচ্ছেন, ওদেরকে ইন্টারেস্ট দিচ্ছেন, আর রোজগার আমদানি কোথেকে করলেন? আমেরিকা থেকে। এদের বেস্ট যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াদের বেস্ট এটা ইকোনমিক জয়েন্ট অফ এশিয়া বলা হতো বাংলাদেশকে, আজকে পুরো ধ্বংস করে দিয়েছেন আপনি। এদের জিডিপি 3.3% গ্রোথ এটা ফোরকাস্ট হয়েছে, ওটাই কত সৎ আছে কত ভুল আছে আমরা জানি না। এনার ফরেন পলিসি ওর থেকে ডিকটেট করে, ইনি শুধু চান সার্ভাইভাল। এনাকে আনা হয়েছিল ইলেকশন করার জন্য, একটা আমরা কার সঙ্গে কথা বলবো? একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো ডিসিশন নেবে। ওখানকার তো চিফও বলছেন, আর্মি চিফও বলছেন কি যতগুলো পলিসি ম্যাটার আছে ওখানকার তুমি ইলেকশন গভর্নমেন্টকে দাও। কোথায় আছে ইলেক্টেড গভর্নমেন্ট, রাইট? তো ইনি তো দেশকে বিক্রি করে দিচ্ছেন। ইউনুসকে তো আনাই হয়েছিল ইলেকশনটা করানোর জন্য, একটা বছর হয়ে গেল তিনি একটা ইলেকশন অ্যারেঞ্জ করতে পারলেন না, এবং তিনি বলছেন যে ইলেকশন প্রপার ভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য নাকি তাকে আরো সময় দিতে হবে। ইলেকশনের জন্য সময় নাকি নিজের গদিটা আরো শক্ত করার জন্য, টাকাটা আরো পকেটে ঢোকানোর জন্য সময়? উনি গ্রামীণ ব্যাংক আর নিজের কত ট্যাক্স বেনিফিট দিয়েছেন ওটা জেনে নিন, তারপর বাইরে থেকে কত টাকা এদের কাছে আবার ঢুকেছে এটা জেনে নিন। এটা অনেক সব থেকে দেশের কাছে গিয়ে অ্যান্টি ইন্ডিয়া কথা বলে ইনি কতগুলো রোজগার করছেন এটা আপনি জেনে নিন। তাহলে আপনি ঠিকই ধরেছেন এনাকে, ইনি শুধু বাঁচার জন্য ইনি সব জায়গায় এদিকে ওইদিকে করছেন, আর এই ফরেন পলিসির একটা ইম্প্যাক্ট হচ্ছে ওখানে। ইনি ট্যারিফের কথা না বলে, এনে শিল্পর কথা না বলে, ওখানকার স্বাস্থ্য ওখানে শিক্ষা কথা না বলে, ইনি মানুষকে ওখানে দিগ্ভ্রমিত করার জন্যে উনি অ্যান্টি ইন্ডিয়া একটা জিনিস নিয়ে এসছেন, যেটা মৌলবাদী যারা আছে ওদের জন্যে। দ্যাট ইজ পয়েন্ট 3। আপনি দেখুন না, যে কোনো ইন্টারনেটে আপনি যদি সার্চ করেন ইউনুস অ্যান্ড পাক আর্মি চিফ, এতগুলো পয়েন্ট চলে আসবে। আপনারা এদের ডিসকাশন আপনারা অনেকবার করেছেন, আলোচনা করেছেন। এনার আর্মির সঙ্গে কোনো রিলেশন ভালো নয়। ওখানে পুলিশ 400 আপনার থানা আছে, ওটা পুড়িয়ে দেওয়া হয়েছিল আগস্ট মাসে, 8 আগস্টে। এখন ওই থানাগুলো এখনও রিপেয়ার হয়নি, বানানো হয়নি, কোনো ওখানে ল অ্যান্ড অর্ডার নেই। আজকে মানুষ ধরছে 1 ঘন্টা পর যদি ওখানকার বিএনপি বা এনসিপি যদি পয়সা দেয়, ও পেয়ে যাচ্ছে আপনার বেল পেয়ে যাচ্ছে। তো এই ওখানে না জুডিশিয়ারি আছে, না ওখানে আছে একটা ললেসনেস ওখানে আছে। 1 বছরে এরা ললেসনেস করেছে। তাহলে বাংলাদেশের মানুষগুলো যে আছে ওরা কোন দিকে তাকাচ্ছে? ওরা তো পালাবে। বিকজ আমাদের দেখুন, আপনাদের সব থেকে বড় ল্যান্ড যেটা বর্ডারগুলো আছে আমরা বাংলাদেশ সঙ্গে শেয়ার করছি 4096 কিলোমিটার। ওর মধ্যে আপনিও জানেন আমাদের পার্লামেন্টে কথা হয়েছে 400 থেকে বেশি কিলোমিটার আমাদের কাছে কোনো ফেন্সিং নয়। তাহলে ওখান থেকে লোক আসছে, একটা চক্র চলছে, ওখান থেকে লোক আসছে, ওরা এসে আপনি দেখুন আমাদের এই বিহার ইলেকশন হবে, আমরা ইন্টেন্সিভ একটা ইলেকট্রাল রোল রিভিশন করছি, এখানে রঙ্গিয়াদের কথা বলা হচ্ছে, বাংলাদেশে কথা বলা হচ্ছে কি ওরা এসে এখানে ইলেকশন আমাদের ইন্টারফেয়ার করছে। তা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার আমাদের ওখানকার বাংলাদেশের যারা ওখানে গরিব লোক যাদেরকে ওখান থেকে প্রতারিত করা হয়েছে, ওরা এখানে এসে আমাদের একটা রাজনীতিক, আমাদের একটা আর্থিক একটা জিনিসকে এফেক্ট করছেন। তাই জন্য আমরা বাংলাদেশের উপরে কথা বলি।